ভাই একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে গেল, আর সেটা হলো এটাই যে কেকেআর এর হয়ে যেদিন সুনীল নারায়ণ আর বরুণ চক্রবর্তী একসাথে চলবে সেদিনকে কিন্তু কেকেআর কে কেউ থামাতে পারবে না, কেউ থামাতে পারবে না। মানে তোমরাই জাস্ট ভেবে দেখো, প্রথম 9 ওভারে 105 রানে 2 উইকেট স্কোর ছিল এসআরএইচ এ, এবং ট্র্যাভিসের সবে সবে আউট হয়েছে 28 বলে 61 রান স্কোর করে। অলরেডি ঈশান কিষান সেট হয়ে বসে আছে, এবং হেনরিচ ক্লাসেন তখন ব্যাটিং করতে নামছে। মানে সেই সময় আরামসে মনে হচ্ছে যে এসআরএইচ 210 থেকে 220 তো করেই দেবে স্কোর। সেখান থেকে এসআরএইচ এর পুরো ব্যাটিং লাইন আপ এক ধার্সে সারেন্ডার করে দিল, এবং 165 রানে অল আউট হয়ে গেল এসআরএইচ। কেউ ভাবতে পেরেছিল যে এসআরএইচ এত বাজে খেলবে? সবাই ভেবেছিল 200 তো মিনিমাম করবে, 220 রান অন্তত হয়েই যাবে মিনিমাম। কিন্তু সেই এসআরএইচ 1 ওভার বাকি থাকতে 165 রানে অল আউট হয়ে গেল। তবে দেখো, সুনীল নারায়ণ তো লাগাতার বোলিং পারফরমেন্স ভালো করেই আসছে, এবং বরুণ চক্রবর্তী আস্তে আস্তে ফর্মে ফিরছে, এটাও কেকেআরের জন্য একটা খুব ভালো সাইন। এবং তার সাথে কার্তিক ত্যাগীও খুব ভালো বল করেছে, 4 ওভারে 30 রান দিয়ে 2খানা উইকেট নিয়েছে। তবে একটা প্লেয়ারের নাম না করলে কিন্তু হবে না, সেটা হচ্ছে রোবম্যান পাওয়েল। হেনরিচ ক্লাসেন এসেই কিন্তু একটা 4 আর একটা ছক্কা হাঁকিয়ে দিয়েছিল, এবং 10.3-এ একসময় 117 রানে 2 উইকেট স্কোর ছিল এসআরএইচ এর। তখনও মনে হচ্ছিল আরামসে 220 রান করে দেবে। সেই সময় রোবম্যান পাওয়েল একটা অসাধারণ ক্যাচ ধরলো, অসাধারণ, এক হাতে পুরো ক্যাচ ধরলো, এবং হেনরিচ ক্লাসেনকে আউট করে দিল। ব্যাস, তারপর থেকে পুরো এসআরএইচ এর ব্যাটসম্যানরা টিকতেই পারলো না কেকেআরের বোলিং এর সামনে। এবং লাস্ট ভরসা ছিল ঈশান কিষান, সেও মানে লাগাতার উইকেট পড়ে যাচ্ছে অপর দিক থেকে, এবং সেও কিন্তু শেষমেশ আউট হয়ে গেল করে 165 রানে পুরো এসআরএইচ দল অল আউট হয়ে গেল। 166 টার্গেট ছিল, এবং কেকেআর এর ওপেনাররা খুব ভালো শুরু দেয়। ফিন অ্যালেন এবং আজিঙ্কা রানের মধ্যে একটা 49 রানের পার্টনারশিপ হয়। 13 বলে 29 স্কোর করে আউট হয়ে যায় ফিন অ্যালেন, এবং প্রথম দুটো ম্যাচের পরে এই ফিন অ্যালেনকে দেখলাম ভালো খেলতে, এবং এরকমই একটা স্টার্ট দরকার ছিল, তো সেটা দিয়েছিল। তবে আমার মতে কেকেআর এর ব্যাটসম্যানদের, বিশেষ করে আজিঙ্কা রাহানে এবং অঙ্কৃশ রঘুবংশী, দুজনেরই উচিত ছিল যে একটু আগে ফিনিশ করে দেওয়া, কিন্তু দুজনেই খুব স্লো খেলেছে। অঙ্কৃশ রঘুবংশী যদিও 50+ রান করেছে, কিন্তু অনেকটাই বল লাগিয়ে দিয়েছে, এবং তার সাথে আজিঙ্কা রাহানেও তাই 36 বল খেলে 43 রান স্কোর করেছে। এবং এদের উচিত ছিল আরেকটু আগে ম্যাচটা ফিনিশ করানোর, কারণ উইকেট যখন পড়ছিল না তখন অ্যাটাকিং শট খেলা উচিত ছিল, কিন্তু দুজনেই খুব স্লো খেলেছে। হতে পারে হয়তো একটু উইকেটসটা ডিফিকাল্ট ছিল। তবে শেষ দিকে নেমে রিঙ্কু সিং খুব একটা ভালো ফিনিশিং টাচ দিয়েছে, এবং পরপর 3টে ম্যাচে রিঙ্কু এই নিয়ে ভালো খেললো, পরপর 3টে ম্যাচে নট আউট থাকলো। এর আগে 2টো ম্যাচ প্রায় একা হাতেই রিঙ্কু জিতিয়েছে বলা যেতেই পারে, এবং এই ম্যাচটাও তাই জিতিয়ে দিল রিঙ্কু শেষ অব্দি নট আউট থেকে। তবে কেকেআর পরপর 3টে ম্যাচ জিতে গেল, এবং এখন যাকে বলে 8 নম্বরে কেকেআর রয়েছে। এমন না যে কেকেআর জেতাতে উপরে উঠে এসছে বা কিছু, এখনো কেকেআর কে জিততে হবে, চেষ্টা করতে হবে লাস্টের 5টার মধ্যে অ্যাটলিস্ট যেন 4টে জিততে পারে। 5টা জিততে তো খুবই ভালো, কিন্তু 4টে মিনিমাম জেতার চেষ্টা করতে হবে। দেখা যাক কি হয়। এটা ভাল লাগছে দেখে যে কেকেআর আস্তে আস্তে ভালো খেলছে, এখন প্লে অফে উঠতে পারে কিনা কেকেআর, দেখা যাক। বাকি যদি গুজরাট টাইটেন্স আর পাঞ্জাব কিংস ম্যাচের কথায় আসি, তাহলে ভাই একটা জিনিস তো স্পষ্ট হয়ে গেল, আর সেটা হলো এটাই যে পাঞ্জাবের ব্যাটিং কিন্তু হাইলি এদের ওপেনারদের উপর ডিপেন্ডেন্ট। মানে ওপেনারদের মধ্যে যদি একজনও টিকে যায় তাহলে কিন্তু ভালো, কিন্তু দুজনেই যদি শুরুতেই আউট হয়ে যায় প্রথম 2 ওভারের মধ্যে, তাহলে কিন্তু পাঞ্জাবের পুরো ব্যাটিং লাইন আপ একে ধারছে শেষ। এবং এই ম্যাচেই দেখো, দুজনেই আউট হয়ে গেল শুরুতে। একসময় 47 রানে 5 উইকেট হয়ে গেছিল পাঞ্জাবের স্কোর, তখন তো মনে হচ্ছিল 100ও বেরোতে পারবে না, তাই না? 100ও বেরোতে পারবে না মনে হচ্ছিল। তারপরে যাই হোক, সুরিয়ান শেডগে খুব ভালো খেললো, 29 বলে 57 রান স্কোর করলো। মানে এক ধারসে যখন উইকেট পড়ে যাচ্ছে ও একা হাতে পুরো লড়ে গেছে, এবং তার সাথে মার্কাস টয়নিও একটু হেল্প করেছে ওকে, 31 বলে 40 রান স্কোর করেছে। এবং লাস্টের দিকে নেমে 11 বলে 20 স্কোর করেছে মার্কো জ্যানসেন, করে 163 রান স্কোর করে। এবং মনে হচ্ছিল যে 164 রান টার্গেট, এটা কোনো ব্যাপার নয়, ওরা সে যাকে বলে গুজরাট টাইটান্স চেস করে দেবে। কিন্তু 1 বল বাকি থাকতে জিতলো, এবং এই জিতেও কিন্তু সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে ওয়াশিংটন সুন্দরের। অনেকে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে বলছিল না যে ওয়াশিংটন কেন খেলে যাচ্ছে, মানে ও না করে বল ব্যাট করতে পারে না, জলদি আউট হয়ে যায়। সেই ওয়াশিংটন কিন্তু প্রমাণ করে দিল 23 বলে 40 নট আউট স্কোর করে। এবং শুধু এই ম্যাচেই নয়, আমার মনে আছে যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়া ট্যুর করেছিল টি20 সিরিজে একটা ম্যাচে, হ্যাঁ, ওয়াশিংটন সুন্দর সেই ম্যাচে কিন্তু 23 বল 49 নট আউট স্কোর করে ইন্ডিয়াকে জিতিয়েছিল। এবং এখানেও তাই 23 বলে 40 নট আউট স্কোর করে 1 বল বাকি থাকতে কিন্তু গুজরাটকে ম্যাচটা জিতিয়ে দিল। এবং তার সাথে সাই সুদর্শনও ভালো ব্যাটিং করেছে, 57 রান স্কোর করেছে। তবে পাঞ্জাবের বোলাররা কিন্তু ফাইট করেছে, বিশেষ করে আর্শদীপ সিং খুব ভালো বোলিং করেছে, 4 ওভারে 24 রান দিয়ে 2খানা উইকেট নিয়েছে। তবে একটা জিনিস আমি বুঝতে পারছি না, মানে দেখো রিকি পন্টিং কতটা অস্ট্রেলিয়ান প্লেয়ারদের প্রেফার করে। লকি ফার্গুসন একটা ম্যাচে বাজে বল করলো, ওকে বসিয়ে দিল,
আর এদিকে জেভিয়ার বাটলেট ম্যাচের পর ম্যাচ বাজে পারফর্ম করে যাচ্ছে, কিন্তু ওকে খেলিয়েই যাচ্ছে, ওকে বসাচ্ছেই না। মানে কতটা প্রেফারেন্স দেয় অস্ট্রেলিয়ান প্লেয়ারদের এর থেকে বোঝাই যাচ্ছে, তাই না? আজমাতুল্লাহ ওমারা যায়, আফগানিস্তানের অলরাউন্ডার, ও তো বলও করতে পারে, ব্যাটও করে দিতে পারে, তারপর ওকে খেলাচ্ছে না। আর নেহাল ওয়াধেরা এই প্লেয়ারটা যে পাঞ্জাব দলে কিভাবে খেলে যাচ্ছে ম্যাচের পর ম্যাচ, আমি বুঝতেই পারছি না। মানে ওদের দলে মুশির খান আছে, সরফরাজ খানের ভাই, ওকে তো সুযোগ দিতে পারে, কিন্তু ওকে সুযোগই দিচ্ছে না। নেহাল ওয়াধেরাকে দিয়েই যাচ্ছে ম্যাচের পর ম্যাচ সুযোগ। কি বলবো, কি বলার আছে আর এতে? কিছুই বলার নেই। তো যাই হোক, পাঞ্জাবের পরপর দুখানা হার হলেও এখনো 1 নম্বরে বসে রয়েছে, এবং একসময় মনে হচ্ছিল যে পাঞ্জাব হয়তো মানে 9 বা 10 ম্যাচের পরেই কোয়ালিফাই করে যাবে, কিন্তু পরপর 2টো ম্যাচ হেরে গেল পাঞ্জাব। এখন কিন্তু পাঞ্জাবকে মানে ভালো করে খেলতে হবে। আস্তে আস্তে পাঞ্জাবের ফ্যানেদেরও টেনশন বাড়ছে যে পাঞ্জাব কোয়ালিফাই করতে পারবে তো প্লে অফে। তা কোয়ালিফাই হয়তো করেই যায় পাঞ্জাব, সেই নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু টপ 2তে ফিনিশ করতে পারবে কিনা সেটাই পাঞ্জাবের ফ্যানেদের চিন্তা এই সময়। এবং গুজরাট কিন্তু পরপর জিতে চলেছে, পরপর 3টে ম্যাচ এই নিয়ে জিতে গেল। যদিও গুজরাটের নেট রান রেটটা এখন অনেক কম আছে, এবং গুজরাটের ফ্যানেরা চেয়েছিল এই টার্গেটটা একটু আগে যেন ফিনিশ করে, কিন্তু সেটা হলো না। 1 বল বাকি থাকতে জিতলো, যদিও জিতে গেছে শেষ অব্দি, এটাই ভালো লাগছে। তো দেখা যাক এখন গুজরাট এখান থেকে কোয়ালিফাই করতে পারে কিনা, কারণ রাজস্থান রয়্যালস আর এসআরএইচ এর নেট রান রেট অনেকটাই হাই গুজরাটের থেকে। কিন্তু এখন এখান থেকে ওটাই হচ্ছে ব্যাপার, যে ভালো খেলবে, যে জিতবে, সেই কোয়ালিফাই করবে প্লে অফের জন্য। তো দেখা যাক এখন আগে কি হয়। আস্তে আস্তে আইপিএলটা ইন্টারেস্টিং হয়ে উঠছে। আর দেখো, লো স্কোরিং থ্রিলার ম্যাচগুলো দেখতে কিন্তু বেশ ভাল লাগে। মানে এই 160-65 রান টার্গেট, 1 বল বাকি থাকতে গুজরাট জিতলো, এগুলোই দেখতে ভাল লাগে। তা না 220-30 রান টার্গেট দিচ্ছে, 250 টার্গেট দিচ্ছে, সেটাও চেজ হয়ে যাচ্ছে, তাও আবার 8-9 বল বাকি থাকতে, সেগুলো দেখতে ভাল লাগে না। তো তোমরা আমার সাথে সহমত কিনা সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ।